হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দারুণ টেস্টি একটা রেসিপি। আসলে আমাদের বাড়ির প্রত্যেকেই আমরা কিন্তু বিরিয়ানি ভীষণই পছন্দ করি। সে যে কোনো অকেশন হোক কিংবা অকেশন বাদেও আমাদের বিরিয়ানি হলে আর কিচ্ছু লাগে না। এমন অনেকেই আছেন যারা বিরিয়ানি খুব পছন্দ করেন, তবে নিরামিষ দিনগুলোতে অনেক সময় কিন্তু বিরিয়ানি খাওয়া হয়ে ওঠে না। আজ আমি যে বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু সম্পূর্ণ ভেজ। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই আজ আমি ব্যবহার করব না। তো রেসিপিতে চলে যাওয়া যাক। আমি কিন্তু এখানে বিরিয়ানি তৈরির জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ আলু নিয়েছি, টুকরো করে রাখা ফুলকপি, মটরশুঁটি, গাজর এবং এর সাথে রয়েছে আরো অনেক উপাদান। রয়েছে টুকরো করে কিউবের আকারে কেটে নেওয়া বেশ কিছু পরিমাণ পনির, দুটো মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও কিন্তু ছোট ছোট টুকরো আকারে আমি কেটে নিয়েছি। এছাড়া বেশ কিছু মশলা আমার ব্যবহার করতে লাগবে আজ। আমি এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, সাথে বাড়িতে তৈরি করা কিছু পরিমাণ বিরিয়ানি মশলা। এছাড়াও রয়েছে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোই আমি কিন্তু আজ রান্নার কাজে ব্যবহার করব। বিরিয়ানিতে বেরেস্তা কিন্তু দারুণ একটা টেস্ট বাড়ানোর কাজে আসে। আজ যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করছি না, তাই পেঁয়াজও ব্যবহার করতে পারবো না বলে এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণ কুচিয়ে নেওয়া বাঁধাকপি। একটা পাত্রে ইন্ডাকশনে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আগেই দেখিয়ে দিলাম আমি টুকরো করে নিয়েছি আলু, ফুলকপি এবং অন্যান্য সবজি। তার মধ্যে থেকে আলু এবং ফুলকপিকে আমি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে এখানে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ লবণ, আর এবার আগে থেকে টুকরো করে ধুয়ে নেওয়া আলুগুলো আমি ফুলকপির সাথে একসাথে সেদ্ধ করে নেব। এটা কিন্তু আলাদা আলাদা ভাবেও করে নেওয়া যায় ফুলকপি এবং আলুকে, কিন্তু যেহেতু দুটোই আমি সেদ্ধ করব, আমি একসাথে কাজের সুবিধার জন্য এবং সময়টা বাঁচানোর জন্য করে নিলাম। এদিকে দেখুন একটা ময়দার ডো করা রয়েছে, এটা কাশ্মীরি তৈরি করব। কাশ্মীরি তৈরির ডিটেলসটা কিন্তু আমি আজকে যাচ্ছি না, আপনাদের অনেকেই হয়তো জানেন। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, সামান্য একটু লবণ দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে কিন্তু এরকম ডো তৈরি করে নেওয়া যায়। এর ডিটেলস ভিডিও আমি পরে দিয়ে দেব। এই কাশ্মীরিটা তৈরি করার পর আমি কিন্তু হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট সয়া চাংসের আকারে কেটে রাখছি। যেহেতু হাতের আন্দাজে কাটছি, বিভিন্নটা বিভিন্ন শেপের হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারছেন। আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের থালা, আর তার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে রাখার চেষ্টা করছি, যাতে একটা অন্যটার গায়ে লেগে না যায়। যারা নিরামিষ রান্না বান্না খুবই পছন্দ করেন, তারা কিন্তু অনেকেই এই রেসিপিটা খুব ভালোবাসেন, আর আমাদেরও ভীষণই প্রিয়। দেখুন আমি কিন্তু থালা ভরে কাশ্মীরিগুলোকে সুন্দর টুকরো টুকরো আকারে কেটে নিয়েছি, আর অন্যদিকে আলু এবং ফুলকপিটাও বেশ অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ইন্ডাকশনটা অফ করে দেব। একটা বড় কড়াইতে বেশ কিছু পরিমাণ সাদা তেল আমি নিয়েছি, আর তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে এসেছে, এবার কিন্তু আমি সমস্ত টুকরো করে রাখা কাশ্মীরিগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। তবে একসাথে একেবারে দিয়ে দেওয়া যাবে না, কারণ একসাথে দিলে কিন্তু ওই আগে যেটা বলছিলাম কাটার সময় পাশাপাশি থাকার জন্য একে অপরের গায়ে একেবারে আটকে যাবে। সেই কারণে আমি একটা দুটো করেই কিন্তু কাশ্মীরিগুলো দিচ্ছি, আর প্রথম অবস্থায় কিন্তু একেবারেই আমি উল্টাতে যাব না। এক পিঠটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু খুন্তির সাহায্যে উল্টানোর চেষ্টাই করব না। দেখুন এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর বেশ ফুলকো ফুলকো লুচির মতো কিন্তু ফুলে উঠছে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই যে কাশ্মীরিটা, এটা কিন্তু শুধুমাত্র যে বিরিয়ানির জন্যই কাজে লাগে এমনটা কিন্তু নয়। কাশ্মীরের সাধারণ তরকারিও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, সেটা অন্য একদিন শেয়ার করব আপনাদের। একইভাবে বাকি টুকরো করে রাখা কাশ্মীরিগুলোকেও আমি ভেজে নেব। প্রথম অবস্থাতে যেটা বললাম যে প্রথমেই কিন্তু খুন্তি দিয়ে কিছু ওলট পালট করার চেষ্টা করব না, যতক্ষণ না এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে।
এক পাশটা দেখুন ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই কত সুন্দর ফুলে উঠেছে। এবার বিপরীত পাশটাও কিন্তু ভেজে নেব। একইভাবে যতগুলো কাশ্মীরি আমি কেটে রেখেছিলাম, টুকরো করে রেখেছিলাম, সমস্তটাই ভেজে তুলে নিচ্ছি। সমস্ত কাশ্মীরিগুলোই কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এগুলো তুলে নিলেই আমার কাশ্মীরি ভাজাটা কমপ্লিট। দেখুন সম্পূর্ণটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। তেল কিন্তু বেশ অনেকটাই অবশিষ্ট রয়ে গেছে। এই তেলে এবার আমি অন্যান্য সবজিগুলো ভাজার কাজটা শুরু করে দেব। সবজি ভাজার আগে আমার আরো একটা কাজ কিন্তু বাকি রয়ে গেছে। আমি পনিরগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে রাখলেও আগে কিন্তু ভাজা হয়নি, তাই আমি এবার অল্প অল্প পরিমাণ পনির নিয়ে ভেজে নেব। পনিরগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজছি না, হালকা ফ্রাই করা অবধি অপেক্ষা করব। আর অল্প অল্প পরিমাণে করে সমস্ত পনিরগুলোই কিন্তু আমি ভেজে নেব। পনির যেহেতু সাধারণভাবে বেশ নরম হয়ে থাকে, একসাথে দিলে কিন্তু পনিরগুলো টুকরো হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তাই আমি আলাদা আলাদা করে অল্প অল্প পরিমাণ পনির সবটাই কিন্তু ধীরে ধীরে ভেজে নিয়েছি। আর কালারটা কিরকম হয়েছে সেটা দেখিয়ে দিলাম। ওই একই কড়াইতে কিন্তু বেশ কিছুটা তেল এখনো রয়ে গেছে। এবার আগে থেকে কুচিয়ে নেওয়া বাঁধাকপিগুলো আমি খুব ভালোভাবে বেশ কিছুটা সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব। আগেই বলেছি যেহেতু পেঁয়াজ ব্যবহার করছি না, পেঁয়াজের কাজটা কিন্তু আজ আমি বাঁধাকপিকে দিয়ে করাবো। অর্থাৎ যেভাবে আমরা একটু লালচে ব্রাউন করে বেরেস্তা ভাজি, ঠিক সেভাবেই কিন্তু আজ ভেজে নেব এই বাঁধাকপিগুলোকে। বাঁধাকপিগুলো কিন্তু আগে থেকে শুধুমাত্র কুচিয়ে পরিষ্কার জলে ধুয়ে রাখা, কোনো প্রকার সেদ্ধ কিন্তু আমি করিনি। তেলের উপর দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বেশ কিছুটা সময়ের জন্য, যতক্ষণ না বাঁধাকপিটা একটু লালচে ব্রাউন রং ধরছে। বিরিয়ানি করতে বেশ অনেকটা সময়েরই প্রয়োজন হয়। যতক্ষণ বাঁধাকপিগুলো ভাজা চলছে ততক্ষণে কিন্তু আমি একটা বড় মাপের হাঁড়ি বসিয়ে দিয়েছি বিরিয়ানির রাইসটা তৈরি করে নেব বলে। এর মধ্যে 4 চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি, জল একটু হালকা গরম হওয়ার মধ্যেই। আর এদিকে দেখুন বাঁধাকপিগুলো ভাজা কিন্তু হয়ে এসেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেওয়ার পালা। কত সুন্দর কালার এসে গেছে বাঁধাকপিগুলোর। না জানলে কিন্তু বোঝাই মুশকিল এটা পেঁয়াজ নাকি বাঁধাকপি। কড়াইটা একটু কালচে হয়ে গেছে, যেহেতু এই একই কড়াইতে আমি রান্নাটা করছি, এটাকে ইগনোর করে যান। আমি এবার এর মধ্যেই ভেজে নিচ্ছি আলুগুলো। আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে আগেই সেদ্ধ করা রয়েছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ। এবার ভালোভাবে একটু লালচে কালার আসা অবধি আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হতে থাকুক। অন্যদিকে কিন্তু বিরিয়ানির রাইসটা তৈরির জন্য জল আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ। আর এবার গোটা গরম মশলা এবং ছিঁড়ে নেওয়া তেজপাতাগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ভালোভাবে জলটাকে গরম হতে দেব। বিরিয়ানি তৈরির জন্য চালটা কিন্তু আমি 1 ঘন্টা আগে পরিষ্কার জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি ব্যবহার করেছি আজ 1 কেজি বিরিয়ানির রাইস। এদিকে দেখুন আলুটাও কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। আরো একটু নাড়াচাড়া করার পর আমি ভেজে নেওয়া আলুগুলোকে নামিয়ে রাখবো একটা পাত্রে। তেল ছেঁকে আলুগুলোকে আমি তুলে নিয়েছি। আর ওই একই তেলে এবার আগে থেকে সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ এবার নিয়ে নিচ্ছি। আর তারপর খুব ভালোভাবে খুন্তির সাহায্যে কিন্তু মিশিয়ে নেব সমস্ত ফুলকপির মধ্যে। বেশ কিছু সময় ধরে যতক্ষণ না ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এদিকে যে হাঁড়িতে আমি জল গরম করতে বসিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চালগুলো নিয়ে নিলাম এর মধ্যে। বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। অনেকটা ভাজা হয়ে গেছে। আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফুলকপিগুলোকে কিন্তু নামিয়ে তেল ঝরিয়ে রেখে দেব। দেখুন কত সুন্দর কালার আসতে শুরু করেছে। যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়েও গেছে। এবার নিয়ে নিলাম আলাদা একটা কড়াই আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ
সর্ষের তেল। এবার দেখে নেব বিরিয়ানির রাইসটা ঠিক কতটুকু সেদ্ধ হলো। দেখুন আমি রাইসটা কিন্তু 80% সেদ্ধ করব, সেটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা দেব অফ করে আর ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে তেলও কিন্তু গরম হয়ে গেছে। তেলে ফোড়ন হিসেবে নিয়ে নিলাম গোটা গরম মশলা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। আর এরপর একটু ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আদা বাটা। আদাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময়ের জন্য একটু ভালোভাবে ভেজে নেব। আদা খুব ভালোভাবেই আমি ভেজে নিয়েছি। এবার আগে থেকে টুকরো করে রাখা গাজরগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। গাজর কিন্তু আগে থেকে ভাজিনি, তাই গাজরকে বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে নরম হওয়া অবধি ভেজে নিতে হবে। আমি আলু, ফুলকপি এই সমস্ত সবজি কিন্তু আলাদা করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা সবজির ক্ষেত্রে পরিমাণ মতো লবণ এবং হলুদ যুক্ত করেছি। তাই এখানে পরিমাপ বুঝেই কিন্তু লবণ এবং হলুদ যুক্ত করে দিলাম। আরো বেশ কিছুক্ষণ সময়ের জন্য গাজরটাকে ভেজে নেব। আর আরো একটা উপাদানও কিন্তু এখনো আমি কষিয়ে নিইনি, মটরশুঁটি। মটরশুঁটিগুলো এখন যুক্ত করে দিচ্ছি এই গাজরের মধ্যে। মটরশুঁটিগুলো দেওয়ার পর কিন্তু গাজর এবং মটরশুঁটি এই দুটো উপকরণকে খুব ভালোভাবে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নেব। আর এবার এর মধ্যে যুক্ত করে দেব আগে থেকে টুকরো করে রাখা টমেটো কুচিগুলোকে। টমেটোগুলো কিন্তু একেবারে গলিয়ে ফেলবো না, তবে ভালোভাবে যাতে নরম হয়ে আসে এই পর্যায় অবধি কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তিনটে উপকরণ যুক্ত করার পর কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভালোভাবে। আর আরো কিছুক্ষণ কষতে থাকবো। এখনো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আমি যুক্ত করিনি, তাই এখন আমি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে যুক্ত করে বেশ কিছু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এতক্ষণে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। মশলা সহ সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষাতে থাকবো। আর অন্যদিকে ইন্ডাকশনে একটা পাত্রে কিন্তু জল গরম হতে বসিয়ে দিয়েছি। 1/2 চামচ পরিমাণ চিনি এর মধ্যে আমি যুক্ত করে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। জল গরম হয়ে গেছে আর তার থেকে বেশ কিছুটা পরিমাণ জল আমি রান্নাটার জন্য ব্যবহার করলাম। সমস্ত মশলার যে স্বাদ, সেই স্বাদগুলো যাতে অন্যান্য সমস্ত সবজির মধ্যে ঢুকে যায়, তাই কিন্তু আমি বেশ কিছুটা জলই ব্যবহার করেছি। এবার ভেজে রাখা আলু, পনির, কপি সমস্ত উপকরণগুলোই কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব। আর আগেই কিন্তু কাশ্মীরি গুলো ভেজে তুলে রেখেছিলাম, আপনাদের দেখিয়েও দিয়েছি, সেগুলোও কিন্তু এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যাতে মিশে যায় গ্রেভিটার সাথে, এর জন্য খুন্তির সাহায্যে কিন্তু মিলিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পনিরগুলো। ভেজে রাখা আলু, ভেজে রাখা কাশ্মীরি, ভেজে রাখা পনির সমস্ত উপকরণই আমি দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়েছি গ্রেভিটার সাথে। এখনো কিন্তু আমি কপিটা ব্যবহার করিনি, কারণ কপিটা আগে থেকেই ভালোভাবে সেদ্ধ করা এবং খুব ভালোভাবে ভাজা রয়েছে। এবার আমি কপিগুলোকে যুক্ত করে দিলাম। আর আরো একবার খুন্তির সাহায্যে সব উপকরণের সাথে মিলিয়ে মিশিয়ে নেব। এই সমস্ত সবজিগুলোই যেহেতু আগে থেকেই ভাজা রয়েছে, আমাকে কিন্তু আর মিনিট কয়েক রান্না করলে এই সবজিগুলো আলাদাভাবে আর কুক করার প্রয়োজন হবে না। আর যখন আমি বিরিয়ানিটা দমে বসাবো, তখনও কিন্তু আরো বেশ কিছুক্ষণ সময়ের জন্য কুক হওয়ার সুযোগ পাবে। দেখুন আমার এই সবজিগুলো কিন্তু রেডি হয়ে গেছে বিরিয়ানির হাঁড়িতে যাবার জন্য। দিকে ভাতটা তৈরি হয়ে গেছে, অন্যদিকে কিন্তু এই সবজিটাও রেডি। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আমি। প্রত্যেকটা লেয়ার কিন্তু সাজিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ ঘি। একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর এগুলো কিন্তু আমি দুধের মধ্যে একেবারেই মিশিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছিলাম 1 চামচ গোলাপ জল, সেটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ কেওড়ার জল, এটাকেও কিন্তু মিশিয়ে নিলাম খুব ভালোভাবে দুধের সাথে। আর এবার দিয়ে দেব কয়েক ফোঁটা মিঠা আতর। মিঠা আতরের পরিমাণটা খুব বেশি হলে কিন্তু রান্নাটার স্বাদ একটু তিতকুটে হয়ে যায়, তাই মিঠা আতর অল্প পরিমাণে কিন্তু আমি ব্যবহার করলাম।
প্রথমেই কিন্তু যে পাত্রে আমি বিরিয়ানিটা দমে বসাবো সেই পাত্রে কিছুটা ঘি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি বেশ কিছুটা রাইস। রাইসটা 80% মতো কিন্তু অলরেডি কুকড রয়েছে, আর বাকি 20% কিন্তু দমে বসানোর পর আমি সেদ্ধ হতে দেব। প্রথমে একটা লেয়ার তৈরি করে নিলাম শুধুমাত্র রাইস দিয়ে। এবার দিয়ে দিচ্ছি দুধের যে মিশ্রণটা, যার মধ্যে আমি গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর মিশিয়ে রেখেছি, সেই দুধের কিছুটা অংশ। এখানে তো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারবো না, তাই বাঁধাকপির যে বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার কিছু পরিমাণ আমি কিন্তু ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ বিরিয়ানি মশলা। এটাকেও কিন্তু চারপাশেই ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেব যে সবজিগুলো আমি রান্না করে রেখেছি সেই সবজির থেকে বেশ কিছুটা অংশ। এটা কিন্তু চারপাশে আমি ছড়িয়ে ছিটিয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ করে করে ঘি, যাতে চতুর্দিকেই কিন্তু ঘিটা ভালোভাবে পড়ে। আবারও ঠিক একইভাবে ভাতের লেয়ার দিচ্ছি প্রথমে, আর তারপর যেভাবে একটা লেয়ার সাজালাম ঠিক সেভাবেই কিন্তু বাকি বেশ কয়েকটা লেয়ার আমি সাজিয়ে নেব। একইভাবে কিন্তু কয়েকটা লেয়ারে আমি সাজিয়ে নিচ্ছি। আবারও নিয়ে নিয়েছি বেশ কিছুটা রাইস, তারপরে দুধ, তারপরে সবজি, বেরেস্তা, ঘি এবং বিরিয়ানি মশলা। এভাবে কিন্তু পরস্পর কয়েকটা লেয়ার আমি সাজিয়ে নেব। আজ যেভাবে দেখালাম ঠিক একইভাবে পরস্পর আমি কিন্তু 4টে লেয়ার তৈরি করে নিয়েছি। আর এবার সর্বশেষ লেয়ারটা আমি তৈরি করছি। সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি, আর এবার কিন্তু শুধুমাত্র দমে বসানোর পালা। বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি গ্যাস ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেটাকে প্রথমে কিন্তু বেশ কিছুটা সময়ের জন্য প্রিহিট করে নিচ্ছি। আর এবার আমি যে পাত্রটায় দম দেব বলে বিরিয়ানিটা রেডি করেছি সেই পাত্রটা কিন্তু বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে। এটা কিন্তু আটা দিয়ে মুখটা সিল করেও দেওয়া যায়। আমার পাত্র অনুসারে, যেহেতু ওপরের যে কভারটা অর্থাৎ ঢাকনাটা অনেকটাই বড়, সেই কারণে আমি কিন্তু আলাদা করে আর আটার ব্যবহার করছি না। এখন মিনিট 20 অপেক্ষা করব দমে দিয়ে, তারপরেই কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। প্রায় 20 মিনিট দম দেওয়ার পর বিরিয়ানির পাত্রটা কিন্তু খুলে ফেলা হয়েছে, আর দেখিয়ে দেব কেমন হলো আজকের বিরিয়ানি। আজকের রেসিপি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে, আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই চাই। আন্তরিকভাবে ধন্যবাদ।